গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ৪ নম্বর অধ্যায় থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা আমাদের এই ক্লাসে ৪ নম্বর অধ্যায় থেকে দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ক্লাস করিয়েছি। তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজ আমরা রেখায় ও লেখায় জাতীয়তাবোধের বিকাশ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমরা তোমাদের টেক্সট বইয়ের কোন কোন বিষয়গুলো খুব ভালোভাবে পড়বে বা কিভাবে পড়বে সেটা আমরা তোমাদের বুঝিয়ে দেব। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে এখান থেকে তোমাদের যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে যে এই লেখায় আর রেখায় জাতীয়তাবাদের বিকাশ এই বিষয়টা কি। এখানে লেখা মানে কোনো কিছু লেখা, সেটা যেমন তোমরা এখানে যেটা পড়বে ৩টে জিনিস পড়বে। একটা হচ্ছে উপন্যাস, সেটার নাম হচ্ছে আনন্দমঠ। আর একটা থাকবে বর্তমান ভারত, এটা একটা গ্রন্থ বা বই। আর একটা হচ্ছে উপন্যাস গোরা। এই ৩টে বিষয় তোমাদেরকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে যে জাতীয়তাবোধের বিকাশ। তাহলে এই যে জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ, এটাকে কি বলা যেতে পারে? এটাকে আমরা সহজভাবে বলতে পারি জাতীয়তাবাদ মানে কি? জাতীয়তাবাদ মানে হচ্ছে যে নিজের দেশের প্রতি যে ভালোবাসা, সেটাকেই আমরা কি বলি? সেটাকেই আমরা বলি জাতীয়তাবাদ, ঠিক আছে? তাহলে এই যে বইগুলো যে ছিল, যেমন হচ্ছে আমাদের আনন্দমঠ, এটা একটা উপন্যাস, বর্তমান ভারত বা গোরা, এই বিষয়গুলো পড়ে মানুষের মধ্যে কিভাবে জাতীয়তাবোধ বা দেশপ্রেম বা দেশের প্রতি ভালোবাসা জন্ম হয়েছিল সেটাই আমরা এখানে পড়ব, বা মানুষ কিভাবে দেশকে ভালোবাসতে শিখেছিল সেটাই আমরা এখানে পড়ব, ঠিক আছে? আর রেখা মানে ছবি আঁকা, সেটা আমরা পরে বলছি, ঠিক আছে? তাহলে তাহলে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আনন্দমঠ। আচ্ছা, আনন্দমঠ পড়ার আগে অবশ্যই জানতে হবে যে এটা লিখেছিলেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে? আর কি, আর এটা তিনি লিখেছিলেন ৭৬-এর মন্বন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ সেই সময় হয়েছিল। তার একটা এই ঘটনাগুলো দেখেই তিনি এই উপন্যাসটা লিখেছিলেন আর কি। এই ঘটনাগুলো কিন্তু তার এই উপন্যাসে আছে, ঠিক আছে? আর এখানে যে তিনি কিন্তু দেশকে মা বলে তিনি বর্ণনা করেছেন, ঠিক আছে? তার কাছে দেশ মানে কি ছিল? মা। এবং সেই মায়ের প্রতি যে মানুষের ভালোবাসা সেটাই তিনি এখানে তুলে ধরতে চেয়েছিলেন, ঠিক আছে? আর এর একটু ঘটনা যদি আমরা দেখি তাহলে এখানে একজন স্বামী স্ত্রীর কথা আমরা দেখতে পাবো। সেখানে ছিলেন মহেন্দ্র এবং কল্যাণী দেবী, ঠিক আছে? এবং এই ৭৬-এর মন্বন্তরের সময় তারা পেটের দায়ে শহরে চলে এসেছিল, ঠিক আছে? তারপর তাদের সত্যানন্দ বলে একজন তাদেরকে উদ্ধার করে তাদের মিলন ঘটিয়েছিলেন। তারা কিন্তু আবার হারিয়েও গিয়েছিল, ঠিক আছে? তাহলে এই সত্যানন্দ মহেন্দ্রর সামনে দেশের ভারতের যে রূপ সেটা তিনি তুলে ধরেছিলেন এবং তিনি ভারতকে ভালোবাসাটা কীভাবে ভালোবাসতে হবে দেশকে সেটা তিনি দেখিয়েছিলেন, ঠিক আছে? এই বিষয়গুলোই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। আর সত্যানন্দের কিছু উক্তিও এখানে আছে। আর এই আনন্দমঠকে আমরা কি বলি? স্বদেশ প্রেমের গীতাও কিন্তু আমরা এই বইটাকে বলে থাকি, ঠিক আছে? আর এই আনন্দমঠেই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সেটা হচ্ছে বন্দে মাতরম যে গান, সেই গানটা। আর এরপরে যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে বর্তমান ভারত। এটা লিখেছিলেন স্বামী বিবেকানন্দ, ঠিক আছে? আর এখানে তিনি গোটা ভারতবর্ষ যখন তিনি ভ্রমণ করেছিলেন তারপরেই তিনি কিন্তু এই বইটা লিখেছিলেন। আর তিনি এখানে কি বলেছিলেন? তিনি এখানে শূদ্র সমাজের থেকে নিচু শ্রেণীর মানুষকে তিনি জেগে উঠতে বলেছিলেন এবং তিনি বিশ্বাস করেছিলেন যে শূদ্ররা অবশ্যই জেগে উঠবে এবং সমাজেরটা কিন্তু পাল্টাবে। এখানে বিবেকানন্দ ভারতবর্ষের যারা অবহেলিত, যাদেরকে কেউ ভালোভাবে দেখে না, সেই সমস্ত নিচু শ্রেণীর মানুষকে তিনি বলেছেন যে ভারতবাসীরা আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ এবং ভারতের দেবদেবী আমার ঈশ্বর। তাহলে তিনি কিন্তু ভারতবর্ষের সব মানুষকে এবং ভারতবর্ষকে তিনি ভালোবাসার কথাই তিনি বলেছেন। এছাড়া তিনি আরও বলেছিলেন যে জন্ম থেকেই মানুষ তার মায়ের জন্য বলি প্রদত্ত। এইভাবে তিনি
ভারতের মানুষকে ভালোবাসা অর্থাৎ ভারতকে ভালোবাসার কথাই তিনি এখানে তুলে ধরেছেন। ঠিক আছে? আর এরপরে গোরা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা উপন্যাস। এখানে রবীন্দ্রনাথ তিনিও এই গোরার মধ্যে দিয়ে, এই গোরা একজন আয়ারল্যান্ডের একজন ছেলে। সে কিন্তু তার বাবা মার পরিচয় জানতো না, কিন্তু সে এই ভারতবর্ষকে ভালোবেসে ফেলে। ভারতবর্ষের ধর্মটাকে ভালো না বেসে ভারতবর্ষের মানুষদেরকে সে কীভাবে ভালোবেসেছিল এই বিষয়টাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে? তাহলে এইগুলোই তোমরা খুব ভালোভাবে এখান থেকে পড়বে। আর এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে রেখায় জাতীয়তাবাদের বিকাশ। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, আর ক্লাস তোমরা অবশ্যই লাইক করবে। তাহলে রেখা মানে ছবি আঁকা। যখন কোনো ছবি আঁকা হয় তখনই সেটাকে রেখা বলা হয়। আর এই ছবি আঁকা কেন হয়েছিল সেই সময়? কারণ এই যে ভারত মাতা যে চিত্র, এটা এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি এই ছবিটা এঁকেছিলেন কখন? যখন বঙ্গভঙ্গ আন্দোলন চলছে, সেই সময় কিন্তু তিনি এই ছবিটা এঁকেছিলেন 1905 সালে। ঠিক আছে? আর এই ছবিটা কীরকম? এটা ছিল যারা এই আন্দোলন করতো তাদের কাছে এটা ছিল একটা মায়ের মতো আর কি। ঠিক আছে? আর এই যে ভারত মাতা, তিনি লক্ষ্মীর কল্পনা করে দেবী লক্ষ্মীর মতোই ভারত মাতার ছবি এঁকেছিলেন, কিন্তু এর 4টে হাত ছিল। ঠিক আছে? কী কী ছিল? 4 হাতে বেদ, ধানের শীষ, জপের মালা আর শ্বেত বস্ত্র, এগুলোই ছিল ভারত মাতার হাতে। আর এই মূর্তিটা কিন্তু আমাদের যারা সেই সময় বিপ্লবী ছিলেন তাদেরকে কিন্তু অনেক সাহস দিত। এই মূর্তিটা তাদের কাছে অনেক সাহসের একটা প্রতীক ছিল। ঠিক আছে? এই বিষয়টাও তোমরা ভালোভাবে পড়ে নেবে। আর এরপরে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। এইটা ব্যঙ্গচিত্র মানে হচ্ছে যে কার্টুন আঁকা। মানে গগনেন্দ্রনাথ ঠাকুর কিন্তু মজা করে বিভিন্ন ছবি আঁকতেন। সেরকম বহু ছবির নাম আমরা পড়ব, যেমন হচ্ছে যে অদ্ভুত লোক, বিরূপ বজ্র, এগুলো, জাঁতাসুর। ঠিক আছে? এইসব ছবিগুলো খলব্রাহ্মণ, এসব ছবিগুলো তিনি এঁকেছিলেন। ঠিক আছে? আর তিনি এর মধ্যে দিয়ে কিন্তু কিছু ছবি এমন আঁকতেন যেখানে তিনি ইংরেজদের সমালোচনা করতেন, আবার কিছু কিছু ছবি তিনি এমন আঁকতেন যেখানে তিনি আমাদের সমাজের যে সমস্ত মানুষ, যেমন ব্রাহ্মণরা বা অন্যান্য যারা ইংরেজদের নকল করতো, সেই সব বাঙালিদের তিনি কিন্তু বিরোধিতা করতেন বা তাদের তিনি পছন্দ করতেন না, সেই রকম তিনি ছবিগুলো আঁকতেন। ঠিক আছে? তোমরা এগুলোই ভালোভাবে পড়বে। এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।